সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আমার আজকের অনলাইন ক্লাসে। রোজিনা শাহিন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম অধ্যায় পড়ছিলাম, সেটা ক্লাস শুরু করব। আমরা পড়ছিলাম প্রথম অধ্যায়। গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা জ্ঞানমূলক অনুধাবন করেছিলাম। এগুলোকে পড়েছো? আমি তোমাদের পড়তে বলেছি। জ্ঞানমূলকগুলা দিয়েছিলাম, অনুধাবন দিয়েছিলাম, সেগুলো পড়তে বলেছিলাম। বহু নির্বাচনী পড়তে বলেছিলাম। আমি জানি না তোমরা পড়েছো কিনা, এবং হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি আশা করব তোমরা ইনবক্সে হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটা করে দেখাবে। এখন পর্যন্ত আমি তোমাদের উত্তর পাইনি ইনবক্সে। কেউ জানোনি, দেখাওনি। তো আশা করব সবাই বুঝতে পারছো, পড়াগুলো বুঝতে পারছো, এবং বইটার সাথে রাখো, বই কাছে রাখো এবং মনোযোগ দিয়ে শুনো। সমস্যাগুলো যে ক্লাস বারবার শুনে নিজে আবার বোঝার চেষ্টা করবো, এবং বেশি বেশি পড়তে হবে। তোমাদের নতুন পড়া বেশি বেশি পড়তে হবে। তো আমাদের এই চ্যাপ্টার আজকে প্রথম চ্যাপ্টার পড়ছিলাম, অনেকগুলো ক্লাস করেছি। আজকে এই চ্যাপ্টার শেষ করব। আমরা অনুশীলনী আলোচনা করে, বোর্ড প্রশ্ন আলোচনা করে আজকে আমরা শেষ করব। বিভিন্ন বোর্ডের প্রশ্ন উত্তর আলোচনা করে এই চ্যাপ্টার আমরা শেষ করব, নেক্সট চ্যাপ্টারে যাব। তো আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা শুরু করছি। আশা করি সবাই শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে, এবং বোর্ডের প্রশ্নগুলো তোমাদের বইয়েও আছে, সেগুলো দেখবে, উত্তরগুলো শুনবে। আমি যেভাবে উত্তর বলছি ঠিক সেভাবে উত্তরগুলো শুনবে এবং সেভাবে উত্তর লেখার চেষ্টা করবে। আমি ক খ আলোচনা করব না, শুধু গ এবং ঘ নিয়ে কথা বলবো, উত্তর বলে দিব, আলোচনা করব। তো প্রথমে প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন এটা দিয়েছি আমি, রাজশাহী বোর্ড 2019। দেখো, রাজশাহী বোর্ডের প্রশ্ন 2019 সালের। এখানে আমি প্রশ্ন পড়ব এবং উত্তর গ ঘ আলোচনা করে দিব। জাকির সাহেব দীর্ঘদিন ধরে চাঁদপুর থেকে বিপুল পরিমাণে ইলিশ মাছ ক্রয় করে ঢাকার কারণ বাজারে বিক্রয় করে লাভবান হন। কিন্তু সম্প্রতি মাছের একটি বড় চালান দুর্ঘটনার কবলে পড়ায় কারণ বাজারে আসতে বিলম্ব হয়। ফলে স্থানীয় পাইকারদের কাছে মাছ বিক্রয় করতে ব্যর্থ হন। তো এদিকে বাজার এলাকায় পর্যাপ্ত হিমাগার না থাকায় মাছগুলো নিয়ে জাকির সাহেব খুবই চিন্তিত হয়ে পড়েছেন। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন চাঁদপুর থেকে ইলিশ ক্রয় করে ঢাকার কারণ বাজার পাইকারি বাজারে এসে বিক্রয় করে। তো মাছের চালান দুর্ঘটনায় পড়ায় কি হয়, দেরি হয়ে যায়, এবং এখানে আরো একটা সমস্যা ছিল, সেটা পর্যাপ্ত হিমাগার না থাকায় মাছগুলো নিয়ে তিনি চিন্তিত। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন ক উৎপাদন কি? উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে। এগুলো তুমি সরাসরি বইয়ে পাবা, এবং আমরা জানি এই বিষয়গুলো, সুতরাং আমি এগুলো আলোচনা করব না। আমরা গ এর প্রশ্নটা দেখি। গ এর প্রশ্ন উদ্দীপকে কারণ বাজারে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? আচ্ছা, আমরা যেহেতু এই চ্যাপ্টারটা পড়েছি, আমরা প্রথম থেকে পড়েছি, আশা করি বুঝতে পারছো কি প্রশ্ন হতে পারে। আমাদের উপযোগ পড়েছি, আমি বলেছি তখন যে উপযোগের উপরেই প্রশ্ন হয়, এবং যে সূত্র দিয়েছি, সূত্র উৎপাদনশীলতা, সেগুলোর উপর প্রশ্ন হয়। সেভাবেই প্রশ্ন সাজানো হয়েছে আজকে। তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে উদ্দীপকে কারণ বাজারে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। তোমাকে বলতে হবে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। হুম তো তুমি এখানে লিখতে হবে যে উদ্দীপকে তুমি প্রথমে প্যারা দিবা, প্যারা দিয়ে এটা আগে আগে এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে এটা আগে এক প্যারা লিখবা। সেটা কি, উদ্দীপকে কারণ বাজারে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এই যে চাঁদপুর থেকে কারণ বাজারে ইলিশ মাছ নিয়ে আসছে, সেটা অবশ্যই এটা স্থানগত উপযোগ, অর্থাৎ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, এবং স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে এটা এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এবং এরপরে তুমি পরের প্যারায় যাও, এখানে প্যারা দিয়ে লিখতে হবে যে স্থানগত উপযোগ কি সেটা তোমাকে জানাতে হবে। তারপর প্যারায় তুমি
উদ্দীপক নিয়ে আলোচনা করবে, অর্থাৎ উদ্দীপককে কি বলা হচ্ছে সেটা ব্যাখ্যা করে শেষ করবে। গয়ের প্রশ্ন হবে এরকম ৩টা প্যারা দিয়ে লিখবে। আচ্ছা, তো এখানে লিখতে হবে যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে, যে আমরা জানি যে পরিবহনের মাধ্যমে পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় এবং পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী আনা নেওয়া করা হয়, এবং পরিবহন উৎপাদক এবং ভোক্তার মধ্যে কি করে, দূরত্ব হ্রাস করে। এতে কি হয়, দূরবর্তী স্থানের ভোক্তারা সহজে পণ্য ভোগ করতে পারে। পরিবহনের মাধ্যমে পণ্য ভোক্তার প্রান্তে এসে দ্বার প্রান্তে পরিবহন পৌঁছিয়ে দেয় এবং বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমদানি রপ্তানির বিদেশ থেকে পণ্যগুলো, আমাদের প্রয়োজনীয় ভোগ্য পণ্য বা বিভিন্ন পণ্য আমরা আমদানি রপ্তানির মাধ্যমে নিয়ে আসি এবং যার যার প্রধান উপায় হচ্ছে পরিবহন। যেটা কিনা পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে তুমি আরেকটা প্যারা দিয়ে লিখবা যে এখানে প্রশ্নে কি বলা হচ্ছে, জাকির সাহেব চাঁদপুর থেকে ইলিশ এনে ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করেন। চাঁদপুর এবং ঢাকার মধ্যে একটা স্থানগত দূরত্ব রয়েছে। পরিবহনের মাধ্যমে সেই দূরত্বটা কমে আসছে, হ্রাস পেয়েছে। তাছাড়া জাকির সাহেবের কল্যাণে ঢাকাবাসীরা যারা আছি তারা ইলিশ খেতে পারছে এবং এখানে উৎপাদক এবং ভোক্তার যে দূরত্ব সেটা হ্রাস পেয়েছে এবং তাই বলা যায় যে বলা যেতে পারে যে কারণ বাজারে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে তোমার গয়ের উত্তর। এটা হচ্ছে তোমার গয়ের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে গয়ের উত্তর আমি বললাম। এখন ঘয়ের উত্তর প্রশ্নটা শুনো এবং উত্তর বলে দিচ্ছি। সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই জাকির সাহেবের চিন্তার কারণ। তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাকে বলা হচ্ছে যে সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই, সময়গত যে উপযোগ সেটা সৃষ্টি করতে না পারাই হচ্ছে তার চিন্তার কারণ। তুমি কি এটার সাথে একমত কিনা এবং সপক্ষে যুক্তি দিতে বলা হচ্ছে। এখানে তুমি লিখবা যে হ্যাঁ, যে কি এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত। সময়গত উপযোগ সৃষ্টি করতে পারেনি। এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত এবং সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই হচ্ছে জাকির সাহেবের এটি একটি মূল চিন্তার কারণ, যে কারণে জাকির সাহেব চিন্তিত। আচ্ছা, এখানে একটা প্যারা দিয়ে এটা আগে লিখবা, হ্যাঁ বা না সেটা আগে লিখবা। এরপরে প্যারা দিয়ে আরেকটা প্যারায় লিখতে হবে যে তোমাকে যে সময়গত উপযোগ সৃষ্টি হয় কিভাবে সেটা কি, এটা একটু লিখো। যে সময়গত পণ্য সংরক্ষণ প্রক্রিয়াকে আমরা জানি যে সংরক্ষণ প্রক্রিয়াকে আমরা গুদামজাতকরণ বলি। যে সব পণ্য উৎপাদনের সাথে সাথে বিক্রয় এবং ভোগ হয় না, আমরা জানি। তো অনেক পণ্য আছে নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু সারা বছর ব্যাপী এগুলো ভোগ করা হয়, যেমন আলু, পেঁয়াজ বা অন্যান্য যে শস্য সেগুলো আছে। আবার অনেক পণ্য আছে সারা বছরব্যাপী উৎপাদিত হলেও নির্দিষ্ট মৌসুমে সেগুলো ভোগ করা হয়। সেটাও আছে, যেমন ছাতা। তাই ভোক্তারা যেন সারা বছর সকল পণ্য ভোগ করতে পারে সেজন্য কি করা হয়, পণ্য গুদামজাতকরণ করে রাখা হয়। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয় এবং গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপরে তুমি প্যারা দাও, প্যারা দিয়ে উদ্দীপকে জাকির সাহেবের কথা লিখো। উদ্দীপকে জাকির সাহেব চাঁদপুর থেকে ইলিশ এনে ঢাকায় বিক্রি করেন। কিন্তু সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়ে তার বড় চালানটি কারওয়ান বাজারে আটকে যায়, বিলম্ব হয়। ফলে তার মাছ বিক্রি করতে সেক্ষেত্রে তিনি পারেননি এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে হিমাগার ব্যবস্থা না থাকায় তিনি চিন্তায় পড়েছেন এবং বাজার এলাকায় হিমাগার থাকলে কি হতো, তিনি মাছগুলো সেখানে সংরক্ষণ করতে পারতেন এবং পরের দিন বিক্রি করে মাছের সঠিক মূল্য, ন্যায্য মূল্য পেতেন। তো ইলিশ মাছ হিমাগারে থাকলে এর তেমন কোনো পরিবর্তন হয় না, স্বাদ বা গন্ধ এগুলোর পরিবর্তন হয় না। তাই বলা যায় যে সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই জনাব জাকির সাহেবের একটি চিন্তার কারণ ছিল। সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই তার চিন্তার একটি কারণ ছিল এবং এই বিষয়ে তুমি একমত। এটা হচ্ছে ঘয়ের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা রাজশাহী বোর্ড শেষ করলাম গ এবং ঘয়ের উত্তর বলে। আমরা পরবর্তী প্রশ্ন যাই। এরপরে আছে যশোর বোর্ড 2019।
যশোর বোর্ড ২০১৯ আশা করি বুঝতে পারছো। যশোর বোর্ড ২০১৯ এটা বের করো এবং এখান থেকে দেখলেও চলবে তোমার যে মিস্টার আলম ২০০ জন শ্রমিক ও ২ কোটি টাকা মূলধন নিয়ে নওগাঁর মহাদেবপুরে একটি অটো রাইস মিল স্থাপন করেন। মিস্টার আলম ২০০ জন শ্রমিক এবং ২ কোটি টাকা মূলধন নিয়ে নওগাঁর মহাদেবপুরে একটি অটো রাইস মিল স্থাপন করেন। তিনি সরাসরি চাষীদের নিকট থেকে ধান ক্রয় করে চাল উৎপাদন করেন। এখানে উৎপাদিত চালের মান খুব ভালো হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এতে অনুপ্রাণিত হয়ে তিনি মধ্যস্থ ব্যবসায়ীদের সহায়তায় দেশের প্রতিটি জেলায় চাল বিপণন নিশ্চিত করেন। ব্যবসার সফলতার ফলে অর্জিত মুনাফা দিয়ে তিনি নিজ এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণে অবদান রাখেন। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন যশোর বোর্ড ২০১৯। এখানে দেখো গয়ের প্রশ্নটা দেখো। গয়ের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মিস্টার আলমের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। উদ্দীপকে আমরা আরেকটা বিষয় এখানে পড়েছিলাম, বিভিন্ন খাত, শিল্প খাত, কৃষি খাত এবং সেবা খাত। এইটা নিয়েও প্রশ্ন আসতে পারে। এটা এই 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 বোর্ডের এই প্রশ্নটা ওই টপিকসটা নিয়ে, খাত নিয়ে। তো এখানে দেখো উদ্দীপকে মিস্টার আলমের কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। আচ্ছা, উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? এখানে প্রথমেই তুমি লিখবা হচ্ছে একটা প্যারা দিয়ে যে উৎপাদনের আলমের কার্যক্রম শিল্প খাতের অন্তর্গত। এই যে কি করেছেন, ২০০ কোটি টাকা মূলধন নিয়ে নওগাঁর একটা অটো রাইস মিল স্থাপন করে মহাদেবপুরে। ২০০ জন শ্রমিক, ২ কোটি টাকা। তাহলে এটি একটি শিল্প খাত। তো মিস্টার আলমের কার্যক্রম শিল্প খাতের অন্তর্ভুক্ত। এখন তোমাকে শিল্প খাত কি সেটা লিখতে হবে। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির যে প্রয়াস, সকল প্রয়াস বা সংশ্লিষ্ট খাতকেই শিল্প খাত বলে। তবে শিল্প এখন এত বড় খাত যে একে নির্দিষ্ট ছকে গণ্যভূত করা অসম্ভব। কুটির শিল্প থেকে শুরু করে আমরা জানি যে ছোট, বড়, মাঝারি, বৃহদায়তন সকল ধরনের শিল্পই এই খাতের অন্তর্ভুক্ত, শিল্প খাতের অন্তর্ভুক্ত। শিল্প খাতের আবার কতগুলো খাত আছে, ৪ টি। সেটা হচ্ছে খনিজ সম্পদ, অনুসন্ধান, খনন, আহরণ, বিদ্যুৎ, গ্যাস, এগুলো হচ্ছে শিল্প খাতের উপখাত। অর্থাৎ শিল্প খাত কি? যে রূপগত পরিবর্তন উপযোগ সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, এবং এই জাতীয় যেখানে এই সংশ্লিষ্ট খাতকে আমরা শিল্প খাত বলবো। এবং শিল্প খাত অত্যন্ত ব্যাপক এবং এর গণ্ডি অত্যন্ত বড়। এবং আমরা জানি ছোট যে কুটির শিল্প আছে সেটা থেকে শুরু করে বৃহদায়তন, মাঝারি, ছোট, ক্ষুদ্রায়তন সবই শিল্পের মধ্যে পড়বে। এবং এর উপখাত যেগুলো বলেছি, গ্যাস, বিদ্যুৎ, খনিজ সম্পদ, অনুসন্ধান, আহরণ, এগুলো হচ্ছে সবই শিল্প খাতের অন্তর্ভুক্ত। তো উদ্দীপকে মিস্টার আলম ২০০ জন শ্রমিক ও ২ কোটি টাকা মূলধন নিয়ে নওগাঁয় একটি অটো রাইস মিল স্থাপন করেছেন। তিনি সরাসরি চাষীদের নিকট থেকে ধান সংগ্রহ করে সেটা চাল উৎপাদন করেন। তার যে উৎপাদিত চালের মান ভালো হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এখানে ধান হলো প্রাকৃতিক সম্পদ, যেটাকে তিনি রাইস মিলের মাধ্যমে পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী তো পণ্য বা উপযোগী করে তৈরি করছেন। আচ্ছা, তাই বলা যায় যে জনাব আলমের যে কার্যক্রম সেটা শিল্প খাতের অন্তর্ভুক্ত। যেহেতু তিনি রূপগত পরিবর্তন এনে সংশ্লিষ্ট যে প্রয়াস চালিয়েছেন সেটাকে আমরা শিল্প খাত বলবো। এবং তার যে কাজটি এটা শিল্প খাতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে গয়ের উত্তর। তোমার ঘয়ের প্রশ্নটা দেখো। ঘয়ের প্রশ্ন হচ্ছে ঘয়ের প্রশ্নটা বলছি। ঘয়ের প্রশ্ন হচ্ছে উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করতে বলা হচ্ছে। আচ্ছা, এখানে তোমাকে এটা থিওরিটিক্যাল প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়নে উৎপাদনের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে তোমাকে লিখতে হবে যে আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন কিভাবে ভূমিকা পালন করে, সেটার যে উক্তি সেটা যথার্থ, সেক্ষেত্রে তোমাকে সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে লিখবা যে আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই উক্তিটি যথার্থ। উৎপাদনের পরিমাণ, আয়, ভোগ, সঞ্চয়, বেকারত্বের হার ইত্যাদির সংখ্যা একটি দেশের কি করে অর্থনৈতিক চিত্রকে তুলে ধরে। একটি দেশের যে উৎপাদনের পরিমাণ, আয়, ভোগ, সঞ্চয়, তারপর হচ্ছে বেকারত্ব, এই হার, হ্যাঁ, এগুলো সব কি করে একটি দেশের অর্থনৈতিক চিত্রকে তুলে ধরে। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল জনগণ
দেশের ভেতরে ও বাইরে যে পরিমাণ দ্রব্য, সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্যকে আমরা জাতীয় উৎপাদন বলি বা জাতীয় আয় বলি। বিগত কয়েক বছরের জাতীয় উৎপাদনের মধ্যে তুলনা করলে আমরা দেশটির উন্নতি বা অবনতি হচ্ছে কি পরিমাণ আ আ উন্নয়ন হচ্ছে সেটা বোঝা যাবে। তাহলে উৎপাদন ২ ভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করে। উৎপাদন এক হচ্ছে একটি হলো যে আয় বৃদ্ধির মাধ্যমে মানুষের আয় বৃদ্ধির মাধ্যমে ভোগ প্রবণতা বৃদ্ধি পায় এবং আর একটি হচ্ছে আয় বৃদ্ধির মাধ্যমে, অন্যটি হলো ভোগ বৃদ্ধির মাধ্যমে। ২ ভাবে উৎপাদন জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করে। তো উৎপাদনের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপাদনে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাদের মাধ্যমে আবার আয় বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফলে তারা আরো অনেক বেশি পণ্য এবং ভোগ করে এবং উন্নত জীবনযাপন করে। ফলে তাদের বলা হচ্ছে যে তাদের জীবনযাত্রার মানেরও উন্নয়ন ঘটে। তাহলে এটাই বলা হচ্ছে যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। আর্থ-সামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। তাহলে এভাবে বলা হচ্ছে যে সুতরাং বলা যায় যে একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে উৎপাদন একটি ভা আ মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি যথার্থ। এটা তোমাকে যেভাবে বললাম সেভাবে উত্তর লিখবে। এবং প্রত্যেক ক্ষেত্রে তি এক এখানে ঘ এর প্রশ্নে ৩ টা বা ৪ টা প্যারা দিয়ে বিভিন্ন অংশে ভাগ করে এভাবে লিখবা। আচ্ছা, পরবর্তী বোর্ডে যাব আমি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২০১৯। চট্টগ্রাম বোর্ড ২০১৯। হ্যাঁ? এখানে অঙ্ক আছে। এটা আমি অঙ্কটাই যেহেতু আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি। আমি জানি না তোমাদের এখনো সমস্যা আছে কিনা? কেন বুঝতে পারছো না? আ সমস্যাগুলো তুমি অনেকগুলো উদাহরণ আছে এবং অনেকগুলো অঙ্ক করে দেয়া আছে। সেগুলোর সাথে মিল রেখে তুমি যেকোনো অঙ্ক করে ফেলতে পারার কথা। হুম? তো এই প্রশ্নটা দেখো। এজন্য এখানে একটা অঙ্ক করিয়ে দেয়া আছে দেখো। আ যে মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেড ২০১৫ সালে ৳৮,০০০ মূল্যের ১,০০০ পিস সিআরটি সিআরটি টিভি উৎপাদন করে। মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেড ২০১৫ সালে ৳৮,০০০ মূল্যের ১,০০০ পিস সিআরটি টিভি উৎপাদন করে, যার মূল্য আ কত? ৳৮০ লক্ষ। হ্যাঁ? ৳৮,০০০ মূল্যের ১,০০০ পিস সিআরটি টিভি উৎপাদন করে, যার মূল্য হচ্ছে ৳৮০ লক্ষ। টিভি উৎপাদনে ৳৩০ লক্ষ টাকার যন্ত্রপাতি মজুরি বাবদ ব্যয় হয় ৳৩,৫০,০০০ এবং উক্ত উৎপাদনে মোট যন্ত্র সময় বাবদ ব্যয় হয় ২৫০ ঘন্টা। প্রতিষ্ঠানটির ২০১৪ সালে মোট উৎপাদনশীলতা ছিল ওই প্রতিষ্ঠানের আগের সালের ১৪ সালের উৎপাদনশীলতা ছিল ৩.৩। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন চট্টগ্রাম বোর্ড ২০১৯। এখানে গ এর প্রশ্নটা দেখো। গ এর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেডের ২০১৫ সালের তোমাকে যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে বলা হচ্ছে। যন্ত্রের উৎপাদনশীলতা বাবদ ব্যয় হয়েছে ৳৩,৫০,০০০। তোমাকে যন্ত্রের উৎপাদনশীলতা তোমাদের বের করতে বলা হচ্ছে গ এর প্রশ্নে, এবং ঘ এর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ২০১৫ সালের মোট উৎপাদনশীলতার সাথে ২০১৪ সালের মোট উৎপাদনশীলতা, ২০১৪ সালেরটা দেয়া আছে এবং ১৫ সালেরটা তোমাকে বের করতে হবে। সেটা তুলনামূলক মূল্যায়ন করতে বলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা পরের পেজে যাই। এখানে দেখো গ এর প্রশ্নটা দেখো। এখানে মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্রসময়ের অনুপাতকে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বলি। তো উদ্দীপকের যে মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেড ২০১৫ সালে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা হলো এভাবে লিখবা যে যন্ত্রের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র ঘন্টা। যন্ত্রের উৎপাদনশীলতা মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র ঘন্টা বা ঘন্টা এখানে লেখা আছে। তো এর সমান কি হবে? মোট উৎপাদনের একক ১,০০০ পিস সিআরটি টিভি। তাহলে ১,০০০ ভাগ যন্ত্র ঘন্টা হচ্ছে কত ঘন্টা কাজ করেছে? এর আগের প্রশ্নেতে যাও। যন্ত্রপাতি মজুরি বাবদ ৳৩,৫০,০০০ উৎপাদন মোট যন্ত্র সময় ব্যয় হয়েছে ২৫০ এবং ১,০০০ পিস। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা
পাচ্ছি হচ্ছে 4 টাকা। তাহলে সুতরাং উদ্দীপকের মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেডের 2015 সালের যন্ত্রের উৎপাদনশীলতা হবে 4 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে এর পরেরটায় যাও। এরপরে ঘ হচ্ছে মোট উৎপাদন মূল্য। ঘকে কি করতে বলা হচ্ছে? তোমাকে উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা বের করতে বলা হচ্ছে এবং সূত্রটা আগে লিখো। সংজ্ঞাটা লিখো যে মোট উৎপাদন মূল্য ও মোট উপকরণ ব্যয়ের অনুপাতকে আমরা যা মোট উৎপাদনশীলতা বলবো। উৎপাদনের মূল্য এবং উপকরণের মূল্যের অনুপাত সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। এবং উৎপাদকের উদ্দীপকের যে মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেডের 2015 সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হলো। এখানে লিখবা মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। এখানে আছে 80 লক্ষ টাকা, উৎপাদনের মূল্য 1000 পিস 8000 টাকা করে, তাহলে 80 লক্ষ টাকা। আর উপকরণগুলো কি কি আছে? 30 লক্ষ টাকার কি ব্যয় হয়েছে? কাঁচামাল। তারপর 3.5 লক্ষ টাকার যন্ত্রপাতির খরচ। হ্যাঁ, তাহলে এগুলো এগুলো যোগ করো, যোগ করে ভাগ করো 80 লক্ষ দিয়ে 33,50,000 টাকা। এটা ভাগ করলে আসবে হচ্ছে 2.39 টাকা। এই হচ্ছে মোট উৎপাদনশীলতা বের করা। আগের সালের 14 সালের উৎপাদনশীলতা দেয়া ছিল কত? 14 সালের উৎপাদনশীলতা 14 সালের উৎপাদনশীলতা দেয়া ছিল তোমার কত? দেয়া আছে দেখো 14 সালের উৎপাদনশীলতা ছিল 3.3। তাহলে এখন তুমি মূল্যায়ন করতে বলা হচ্ছে। এখন এই বছর হয়েছে 15 সালে হয়েছে 2.39। এখন মন্তব্য করবা দেখো যে উদ্দীপকের মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেডের 2015 সালের মোট উৎপাদনশীলতা হচ্ছে 2.39 আর এবং 14 সালের উৎপাদনশীলতা ছিল 3.3 টাকা। এতে দেখা যায় যে উদ্দীপকের প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা কি হয়েছে? বেড়েছে না কমেছে? হ্যাঁ, এটা হবে কি 2.3 নয়, তাহলে উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে। হ্যাঁ, এবছর 15 সালে হ্রাস পেয়েছে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেডের কার্যকর ব্যবস্থাপকীয় দক্ষতা উন্নয়ন করতে হবে, কার্যকর পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করতে হবে। এভাবে লিখবে আগের বছরের তুলনায় এবছর উৎপাদনশীলতা কমেছে এতটুকু, এবং যেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর নয় উৎপাদনশীলতা হ্রাস পাওয়া, সেক্ষেত্রে এই অবস্থা থেকে উত্তরণের জন্য মেঘনা ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপকীয় এবং ব্যবস্থাপকীয় দক্ষতা উন্নয়ন করতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। এভাবে তুমি শেষ করবে মন্তব্য লিখে। এই হচ্ছে গ এবং ঘ এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এটাও একটা অঙ্ক করে দিয়েছি। এটা হচ্ছে ঢাকা যশোর যে সম্মিলিত বোর্ড ছিল 18 সালের, দেখো সেই প্রশ্ন। এখানে দুটো অংশ আছে। দুটো অংশ মানে দুটো রুমা লেদার ও ঝুমা লেদার দুটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দুটোর আলাদা আলাদাভাবে বের করতে হবে এবং তুলনা করতে হবে। এটা হচ্ছে উত্তর। রুমা লেদার ও ঝুমা লেদার দুটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 2016 সালে প্রতিষ্ঠান দুটির উৎপাদন চিত্র ছিল এটা। দেখো 2016 সালের উৎপাদন চিত্র ছিল 2016 সালের উৎপাদন চিত্র ছিল দেখো রুমা লেদারের চামড়া এবং কাঁচামাল 5 লক্ষ টাকা, চামড়া এবং কাঁচামাল বাবদ 5 লক্ষ টাকা। ঝুমা লেদারের ছিল 6,15,000 টাকা এবং শ্রম ব্যয় ছিল 1 লক্ষ টাকা। তাদের ঝুমা লেদারের শ্রম ব্যয় 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় 1.5 লক্ষ টাকা, তাদের যন্ত্রপাতি বাবদ ব্যয় 2 লক্ষ টাকা। অন্যান্য ব্যয় ছিল রুমা লেদারের 50,000 টাকা এবং ঝুমা লেদারের ছিল 70,000 টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য রুমা লেদারের 10 টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য ঝুমা লেদারের 15 টাকা। এবং মোট উৎপাদন হয়েছে কত ইউনিট? 1,20,000 ইউনিট মোট উৎপাদন রুমা লেদার, এবং তাদের মোট উৎপাদন হয়েছে 1 লক্ষ ইউনিট। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। তোমাকে গয়ের প্রশ্নটা দেখো যে এখানে কি করতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে রুমা লেদারের মোট উৎপাদনশীলতা বের করো। তোমাকে আগে রুমা লেদারের এখানে অন্য কিছু করতে বলা হয়নি। রুমা লেদারের মোট উৎপাদনশীলতা বের করতে বলছে। রুমা অর্থাৎ ক বলতে পারি, ক খ। করার ক্ষেত্রে যে রুমা লেদারের মোট উৎপাদনশীলতা বের করতে বলা হচ্ছে এবং পরেরটা পরে দেখি। আগে এটা দেখি আমরা। মোট উৎপাদন
উৎপাদনশীলতা বের করতে গেলে তুমি আগে কাকে বলে ওটা লিখে নিবা। মোট উৎপাদন মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। উদ্দীপকের উমা লেদারের মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনশীলতা সমান সমান সূত্রটা আগে লিখবে। সূত্র হচ্ছে মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। এখানে উৎপাদনের পরিমাণ গুণন বিক্রয় মূল্য এটা দিতে হবে এবং পরের অংশে আছে উৎপাদনের পরিমাণ এবং বিক্রয় মূল্য এটা দিবে এবং পরের অংশে আছে কি? পরের অংশে আছে হচ্ছে অন্যান্য উপকরণের মূল্যগুলো, হ্যাঁ? যেমন বাংলায় আগে লিখো চামড়া এবং কাঁচামাল শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় এবং অন্যান্য ব্যয় সেগুলো আগে লিখে তারপরে তুমি গুণ করো এবং যোগ করো। তো মোট উৎপাদনের মূল্য এখানে হচ্ছে যেহেতু মূল্য এখানে দেয়া নেই, তুমি দেখো এখানে মোট উৎপাদনের পরিমাণ দেয়া আছে 1,20,000 ইউনিট রুমা লেদারের। সেহেতু তোমাকে প্রতি একক প্রতি বিক্রয় মূল্য 10 দিয়ে এটাকে গুণ করে তোমাকে বের করতে হবে মোট উৎপাদনের মূল্য। 1,20,000 ইন্টু 10 টাকা যদি প্রতিটি এককের মূল্য হয় তাহলে মোট উৎপাদনের মূল্য দাঁড়াবে কত? 12 লক্ষ টাকা। এটা হবে। আর পরের অংশেতে যাও, পরে আছে হচ্ছে উপকরণের মূল্য। এখানে উপকরণের মূল্য দেখো চামড়া এবং অন্যান্য কাঁচামাল হচ্ছে 5 লক্ষ টাকা। তারপরে যোগ হবে, এখানে গুণ না, এখানে যোগ হবে 5 লক্ষ টাকা। এরপরে আছে শ্রম ব্যয় 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি ব্যয় 1.5 লক্ষ টাকা এবং অন্যান্য ব্যয় হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, এগুলো সব যোগ করো। এটা যোগ করলে আসবে হচ্ছে 8 লক্ষ। 8 লক্ষ দিয়ে 12 লক্ষ ভাগ করলে 1.5 টাকা। তাহলে উদ্দীপকে বলবা যে উদ্দীপকের রুমা লেদারের মোট উৎপাদনশীলতার পরিমাণ 1.5 টাকা। এটা হচ্ছে ক। তোমাকে এখানে কি করতে বলা হচ্ছে? রুমা লেদারের মোট উৎপাদনশীলতা বের করতে বলা হচ্ছে। এভাবে তুমি মোট উৎপাদনশীলতা বের করবে। এবং ঘয়ের প্রশ্ন হচ্ছে কি? প্রতিষ্ঠান দুটির 2016 সালের মালামাল উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করো। হ্যাঁ, মালের উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হচ্ছে। আমরা পেয়েছি হচ্ছে মোট উৎপাদনশীলতা রুমা লেদার। আচ্ছা, ঘয়ের প্রশ্নটা দেখো যে মালামালের দুটোর উৎপাদনশীলতা বের করে তুলনা করতে বলা হচ্ছে। মোট উৎপাদন মূল্য ও মোট মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। উদ্দীপকের প্রতিষ্ঠান দুটি হলো রুমা লেদার, ঝুমা লেদার। এখানে প্রতিষ্ঠান দুটির 2016 সালের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করা হলো। এখানে মালামাল উৎপাদনশীলতা হবে কি? মোট উৎপাদন মূল্য এবং যে মালামাল আছে সেটার মানে কাঁচামালের মূল্য। মালামালের উৎপাদনশীলতা মানে কাঁচামালের উৎপাদনশীলতা। তাহলে মালামাল বা কাঁচামালের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদন মূল্য ভাগ মোট মালামালের মূল্য। তো এখানে কি আছে দেখো, উৎপাদনের পরিমাণ উৎপাদন মূল্য বের করতে গেলে তুমি আগে রুমা লেদার বের করো। রুমা লেদারের 1,20,000 ছিল হচ্ছে উৎপাদন ইউনিট, সাথে গুণ করো 10 দিয়ে যেটা আগে করেছিল সেটা, এবং মালামাল ব্যয় হয়েছে কত? কাঁচামাল এবং চামড়া বাবদ মালামাল ব্যয় হচ্ছে 5 লক্ষ। তাহলে 5 লক্ষ দিয়ে 12 লক্ষকে ভাগ করলে 2.4 টাকা। হ্যাঁ, কাঁচামাল বা মালামালের মূল্য এটা আসছে হচ্ছে 2.4 টাকা। এবার ঝুমা লেদার বের করো। মালামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য ডিভাইডেড মোট মালামালের মূল্য। এখানে উৎপাদনের পরিমাণ ঝুমা লেদারের উৎপাদনের পরিমাণ ছিল 1 লক্ষ ইউনিট এবং গুণ 15। তাহলে কত হবে? 15 লাখ দিয়ে ওই খরচগুলো, ওইখানে মালামাল খরচ ছিল 6,15,000, সেটা দিয়ে ভাগ করো। এটা আসবে হচ্ছে 2.44। একটা হচ্ছে 2.4 আর একটা হচ্ছে 2.44 টাকা। তো এখানে লিখবে হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মালামালের উৎপাদনশীলতা যথাক্রমে রুমা লেদারের হচ্ছে 2.4 টাকা এবং ঝুমা লেদারের 2.44 টাকা। এতে দেখা যাচ্ছে যে ঝুমা লেদারের তুলনায় রুমা লেদারের উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে। হ্যাঁ, ঝুমা লেদারের তুলনায় এখানে কি বলা হচ্ছে যে উদ্দীপকে দেখো যে রুমা লেদার 2.4, ঝুমা হচ্ছে 2.44। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ঝুমা লেদারের তুলনায় রুমা লেদারের উৎপাদনশীলতা কম, তাই না? তাহলে উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে, মালামালের উৎপাদনশীলতা তাদের হ্রাস পেয়েছে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঝুমা লেদারকে
এখানেও একই কথা যে ব্যবস্থাপকের দক্ষতা অর্জন করতে হবে, কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। না হলে এই পণ্যের উৎপাদনশীলতা কমে যাবে। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কি বলা হচ্ছে। এই একই রকম সূত্র প্রয়োগ, কঠিন কিছু না। তোমরা উদাহরণগুলো করবে এবং আমি যে এর আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো করবে, উদাহরণগুলো দেখবে, অনুশীলনীর অন্যান্য প্রশ্নগুলো দেখবে, করবে নিজেরা। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল বোর্ড মিলে 18 সালের প্রশ্ন, সম্মিলিত বোর্ডের প্রশ্ন। এটা একটু পড়ি এই প্রশ্নটা। এখানে বলা হচ্ছে, দেখো, এখানে বলা হচ্ছে যে আশরাফ একজন তাঁত কারখানার মালিক। আশরাফ একজন তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশ ও বিদেশে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। আশরাফ একজন তাঁত কারখানার মালিক। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তিনি দেশ ও বিদেশের নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। ব্যবসা ভালো হওয়ায় তিনি 2016 সালে 20 লক্ষ টাকা আয় করেন। শোরুম ও কারখানায় 120 জন শ্রমিক সন্তুষ্টি সহকারে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, গয়ের প্রশ্ন হচ্ছে, আশরাফের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সঙ্গে জড়িত, ব্যাখ্যা করো। আশরাফ আশরাফের আশরাফের কারখানা আশরাফের তাঁত কারখানা কোন ধরনের উপযোগ সৃষ্টির সঙ্গে জড়িত? তোমাকে এখানে উত্তর লিখতে হবে যে কোন ধরনের উপযোগ যে কি করেন তিনি, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা আধুনিক ডিজাইনের উৎপাদিত কাপড় তৈরি করেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। তাহলে যে আশরাফের তাঁত কারখানা সত্যগত কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন বা জড়িত, তিনি তার কারখানা সত্যগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। এই যে তিনি স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা নতুন নতুন ডিজাইনের কাপড় তৈরি করেন এবং দেশে বিদেশে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। এই যে ক্রয় বিক্রয়, যেহেতু ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে, তাহলে এটা সত্যগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। উত্তর হবে এটা। এবং সত্যগত উপযোগ কি সেটা একটু বলে নাও। সত্যগত কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলে, যে সাধারণত ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি হয়। আর এই যে ক্রয় বিক্রয় প্রক্রিয়া সমস্ত উৎপাদন ব্যবস্থাকেই সেটা সচল রাখে। তাহলে সত্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে, এটা বলে নিচ্ছ। এরপরে প্যারা দিবে এবং এখানে লিখতে হবে যে উদ্দীপকে যে উদ্দীপকের বিষয়টা লিখবা। উদ্দীপকে আশরাফ একজন তাঁত কারখানার মালিক। তিনি স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দ্বারা তার কারখানায় আধুনিক ডিজাইনের কাপড় তৈরি করেন এবং সেটা দেশ এবং বিদেশে বিভিন্ন শোরুম স্থাপনের মাধ্যমে বিক্রয় করেন। তাই এই যে কাজ, এটা ক্রয় বিক্রয় কার্যক্রম যেটা ব্যবসায়ের সত্যগত উপযোগ সৃষ্টি করছে, তাই বলা যায় যে আশরাফের তাঁত কারখানা সত্যগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। এই হচ্ছে উত্তর, গয়ের উত্তর। আমি ঘতে যাব। ঘয়ের প্রশ্নটা হচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান মূল্যায়ন করো। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জনাব আশরাফের যে অবদান সেটা মূল্যায়ন করতে বলা হচ্ছে। এটা তুমি বুঝতে পারছো, তুমি সেভাবেই লিখবা যে অর্থনৈতিক উন্নয়নে আশরাফের অবদান খুবই গুরুত্বপূর্ণ। যে প্রতিষ্ঠানের মূলধন ও আয়তন বেশি, সে প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অনেক বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তা একটি দেশে প্রচুর লোকের কর্মসংস্থান সুযোগ যদি সৃষ্টি হয় কর্মসংস্থানের, সেই ক্ষেত্রে সে দেশের মানুষের জীবনযাত্রার মান ভালো হয়, ভোগ প্রবণতা বাড়ে, সঞ্চয় বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় বা বাড়ে। হ্যাঁ, আচ্ছা, এই উদ্দীপকে জনাব আশরাফ একজন তাঁত কারখানার মালিক। তিনি স্বয়ংক্রিয় পদ্ধতি দ্বারা আধুনিক পদ্ধতিতে ডিজাইনের কাপড় তৈরি করেন এবং সেগুলো আবার বিভিন্ন শোরুমের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে বিক্রি করেন, ক্রয় বিক্রয়ের কাজ করেন। ফলে তার ব্যবসা ভালো হয়। তিনি 2016 সালে 20 লক্ষ টাকা আয় করেন এবং তার কারখানার শোরুমগুলোতে আরও 120 জন শ্রমিকের সন্তুষ্টি সহকারে তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে উদ্দীপকে জনাব আশরাফ যেহেতু একজন তাঁত ব্যবসায়ী এবং তিনি তার এই ব্যবসার মাধ্যমে দেশের মানুষের কাপড়ের চাহিদা পূরণের পাশাপাশি
দেশের অনেক লোকেরই কাজের সুযোগ সৃষ্টি করছেন এবং এতে কি হচ্ছে দেশের বেকার সমস্যা সমাধান হচ্ছে, বেকার সমস্যা কমছে, পাশাপাশি মাথাপিছু আয় বাড়ছে, সঞ্চয় ভোগ বাড়ছে এবং মাথাপিছু আয় যখন বাড়ে তখন কি হয় একটি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, দেশের সমৃদ্ধি অর্জিত হয় এবং তাই আ এক্ষেত্রে আমি তাই বলতে পারি যে অর্থনৈতিক উন্নয়নে জনাব আশরাফের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এটা হচ্ছে এটার উত্তর। হ্যাঁ? তাহলে এটা হচ্ছে ঘয়ের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো বুঝতে পেরেছো এবং তোমার বইয়ের সাথে মিল রেখে তুমি তোমার প্রশ্নগুলো করবে। তুমি যেই প্রশ্নগুলো তোমার বইয়ে অনুশীলনীতে আছে উদ্দীপকে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো এরকম হবে কোনটা সময়গত উপযোগ, রূপগত উপযোগ, সত্যগত উপযোগ এই ধরনের এভাবেই উত্তর হবে। তুমি গাইডলাইন গুলো দেখো উত্তরের এবং আশা করি বুঝতে পারছো যেগুলো করিয়েছি এবং উম বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজে অনুশীলনীগুলো পড়বে। পড়ে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে এবং ঠিক যেভাবে বললাম সেভাবে উত্তর তোমাকে কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এবং অবশ্যই নতুন যেহেতু পড়া আমি বারবার বলছি পড়া ভালোভাবে পড়বে, বোঝার চেষ্টা করবে এবং বই পড়বে। হ্যাঁ? আর গাইড তো করা আছেই। আমি গাইডলাইন তো দিয়েছি। এভাবে প্রশ্নগুলো পড়বে। যেভাবে আমি চ্যাপ্টার শেষ করেছি, এই চ্যাপ্টার বলতে গেলে আ আজকের প্রশ্ন আলোচনা করে শেষ করলাম। তো সেক্ষেত্রে ১ম থেকে পড়াগুলো আবার পড়বে, দেখবে এবং অঙ্কগুলো দেখবে, সূত্রগুলো দেখবে, জ্ঞানমূলকগুলো পড়বে, বহু নির্বাচনী অংশটা পড়বে এবং অনুধাবনের যে প্রশ্নগুলো সেগুলো দিয়েছি সেগুলো পড়বে। সেগুলো পড়লে তুমি অনুশীলনীর প্রশ্নগুলো আ কিছুটা পড়বে। পড়ে হ্যাঁ, যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লে তুমি উত্তরও খুঁজে নেয়ার চেষ্টা করবে। কোনটার উত্তর, গয়ের উত্তর এবং ঘয়ের উত্তর কি হবে সেগুলো পড়তে হবে তোমাকে। তুমি পড়ে বুঝবে এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এর মাধ্যমে এরকম করেই উত্তর তোমাকে শেষ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো এবং আ মনোযোগ দিয়ে পড়বে। নতুন পড়া তোমাদের বারবার বলছি। বইয়ের সাথে সম্পর্ক করবে এবং নতুন পড়া বেশি পড়বে। আম আজকের মতো এ পর্যন্তই। আমি আশা করব সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আ পড়াশোনার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।